প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধু, আমি বাপ্পা তিওয়ারি। আজকের বেঙ্গলি টেক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শুরু করছি আজকের বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা বিগত ক্লাসে সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা বইয়ের 37 পৃষ্ঠাতে কুতুব মিনারের কথা নামক যে গদ্যাংশটি আছে সৈয়দ মুজতবা আলীর লেখা, তার কিছু অংশ পড়েছিলাম। আজকে আমরা 38 পৃষ্ঠার নিচ থেকে আমরা পড়ব। তোমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠার নিচের অংশটা খোলো। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি। কুতুব মিনার ঠিক যেমন মিনার ছিল, সেই মিনারের মতো করে আর কোনো মিনার তৈরি করার সাহস কেউ দেখায়নি। দীর্ঘ 8 শতাব্দী ধরে, 8 শতাব্দী মানে প্রায় 800 বছর, দীর্ঘ 800 বছর ধরে বহু বাদশাহ বহু ইমারত গড়েছেন, বহু বড় বড় ইমারত তৈরি করেছেন, বড় বড় বাড়ি রাজপ্রাসাদ তৈরি করেছেন, কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখায়নি। কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার তৈরি করবে এই সাহস কেউ দেখায়নি। যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট, রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিড়ম্বিত করেছে, সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয়। অর্থাৎ যে ইংরেজরা ভারতবর্ষের বুকে তাদের প্রশাসনিক বিভিন্ন ভবন বা বিল্ডিং তৈরি করেছিল, যেমন সেক্রেটারিয়েট ভবন, এটা দিল্লিতে আছে, রাজভবন দিল্লিতে আছে, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন, বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল, তোমরা কখনো কলকাতায় গেলে দেখতে পাবে। এগুলো তৈরি করে নিজেদের স্থাপত্য এবং ভাস্কর্যের যে নমুনা আমাদের সামনে দেখিয়েছেন, তারাও জানতো যে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে তেমন কোনো স্থাপত্য তৈরি করা সম্ভব নয়। আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। আলাউদ্দিন খলজি খুবই দুঃসাহসী, মানে অত্যধিক সাহসী রাজা ছিলেন। তার মতো রাজা ভারতবর্ষে খুব কমই জন্মেছেন। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনিই কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার তৈরি করার চেষ্টা করেছিলেন। তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে, ঘের বলতে গোলাকার, যে নির্দিষ্ট জায়গার ওপরে কুতুব স্থাপিত ছিল তার থেকেও ডবল বা দ্বিগুণ স্থান নিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন। বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে। তার ইচ্ছা ছিল এই মিনারটি কুতুবের থেকেও দ্বিগুণ উঁচু করবে। ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে। অপটিমাম সাইজ মানে যার একটা নির্দিষ্ট সীমা, একটা নির্দিষ্ট সীমা, যে সীমার বেশি হওয়া উচিত নয়, আবার যার কম হওয়া উচিত নয়, এটাকে বলা হয় অপটিমাম সাইজ। অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, আবার ছোট হলেও খারাপ দেখায়। সর্বকলাতেই এই সূত্র প্রযোজ্য। সর্বকলা মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই, সে গান বাজনা নাটকে যে কোনো কিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ঠিক আছে, একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার ওপরে গেলে খারাপ লাগে বা নিচে গেলেও খারাপ লাগে। কিন্তু স্থাপত্যের বেলা অন্যতম মূল সূত্র। স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা মানতেই হয়, কারণ ইমারত বা অন্য কোনো স্থাপত্যের আকার যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায়, তাহলে সেটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা ভারসাম্যহীনতার কারণে ভেঙে পড়তে পারে। কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি ওতরাতো বলা কঠিন। আলাউদ্দিন খলজি তিনি বড় করে মিনার তৈরি করতে চেয়েছিলেন, কুতুবের চেয়েও বড় করে। এটা করলে কেমন হতো, কি ফল ওতরাতো, অর্থাৎ কি ফল হতো তা বলা কঠিন। কারণ সে যাই হোক, মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছালো। ওপারের ডাক বলতে তিনি মারা গেলেন। এপার বলতে পৃথিবী, আর ওপার বলতে মৃত্যুর পরের যে পারে আমরা স্থান পাই, সেই পার।
তো বেহেস্ত বলতে পারি আমরা। তো যাই হোক, ওপারের ডাক এসে পৌঁছালো আলাউদ্দিন খিলজির কানে। অর্থাৎ কুতুব মিনারের চেয়েও ডবল মিনার তৈরি করার যে বাসনা নিয়ে আলাউদ্দিন খলজি মিনার তৈরি শুরু করেছিল, সেই মিনার শেষ হওয়ার আগেই তিনি মারা গেলেন। যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না। যে পারে মানে যে স্থানে আমি আরও ভালো করব, আমি সবার সেরা, এই রকম বিষয় নিয়ে লাঠালাঠি চলে না। সেই পার বলতে জীবনের অন্য প্রান্ত, জীবনের অপর পার, যেটাকে আমরা বলতে পারি বেহেস্ত বা জান্নাত। সেই স্থানে পৌঁছে গেলেন তিনি। আর মিনার করার কাজ শেষ হলো না। না হলে হয়তো দেখা যেত যে কুতুবের চেয়ে পাল্লা দিয়ে কেমনভাবে তিনি মিনার তৈরি করছেন, আর সে মিনার কুতুবের চেয়েও আরও সুন্দর হচ্ছে কিনা আমরা দেখতে পেতাম, কিন্তু তা আর হলো না। এর পরের অংশ, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। যেমন কুতুব একটা মিনার, কুতুব নিজে দাঁড়িয়ে আছে। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম মিনারেট বা মিনারিকা। যেমন তাজমহলের ওপরে আছে। তাজমহল একটা বড় স্থাপত্য। এই স্থাপত্যের দেখবা 4 কোণায় 4টে মিনারেট বা মিনারিকা আছে। কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে। কুতুবের পর মানে কুতুব মিনারের পর মোগলরা এবং পাঠানরা অনেক মিনারেট তৈরি করেছেন, কিন্তু সেগুলোও কুতুবের কাছে আসতে পারেনি। অর্থাৎ কুতুবের মতো এত সুন্দর তৈরি করতে তারা পারেনি। তাজের মিনারিকা ভুবন বিখ্যাত। তাজমহলের মিনারিকা ভুবন বিখ্যাত মানে পৃথিবী বিখ্যাত, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নত মস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদামাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন। অর্থাৎ এমন করে তৈরি করেছেন সেটাকে এত সহজ সরল এবং সাদামাটা করে যেন কেউ বলতে না পারে যে কুতুবের মতো করতে গিয়েছিল কিন্তু পারেনি, এ কথা যেন কেউ বলতে না পারে। পাছে মানে পিছনে বা সমালোচকরা যেন বলতে না পারে যে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয়। তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে। অর্থাৎ কুতুব মিনারকে দেখে মানুষের মনে যে কুতুব মিনার সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, তাজমহল দেখে কারোর যেন মনে না হয় যে তাজমহলের এই মিনারিকাটা কুতুবের মতো তৈরি করতে গিয়েছিল কিন্তু পারেনি, এই রকম যেন ধারণা কারোর মধ্যে তৈরি না হয়। সেই জন্য তাজমহলের মিনারিকাটাকে এমন করে তৈরি করা হয়েছে যেন ভুলেও কারোর স্মরণে কুতুব মিনারের কথা না আসে। কারণ কুতুব মিনারের যে সৌন্দর্য তা তাজমহলের ওই মিনারিকাতে করতে পারেনি, তাই সেটাকে অন্য রকমভাবে করেছে, তাই তুলনা চলে না। না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার 4খানা মিনারিকা হস্তে নোয়াটুকুর চিহ্ন নেই কেন? অর্থাৎ যে তাজমহল সারা শরীরে সৌন্দর্য নিয়ে বসে আছে, অর্থাৎ সমস্ত যে স্থাপত্যটা সেই বিল্ডিং, তার সমস্ত বিল্ডিংয়েই কিন্তু অসাধারণ মার্বেলের সুন্দর কাজ করা আছে, কিন্তু তার 4টে মিনার তৈরি করা আছে চারদিকে, তা একেবারে সাদামাটা। কেন করলেন? কারণ ওই মিনারিকাটাকে সাজাতে গিয়ে হয়তো স্থপতি হেরে যেতেন কুতুবের কাছে, তাই সেটাকে সহজ সরল এবং সাদামাটা করেছেন। নোয়া হচ্ছে হাতের এক ধরনের লোহা, হাতে পরা চুড়ির মতো এক ধরনের লোহার চুড়ি, তাকে নোয়া বলা হয়। যে যার সারা শরীরে বিভিন্ন অলংকার গয়না, তার হাতে একটা নোয়াটুকু নেই, একটা গয়নাও নেই। আসলে তাজমহলের মিনারিকাকে সাজাতে গিয়ে কখনো সেই সাজ দেখে যেন কারোর মনে না হয় কুতুব মিনারের কথা। সেজন্যই তাজমহলের
মিনারিকাটাকে একেবারে সাদামাটা এবং সহজ সরল করেই তৈরি করেছিলেন স্থপতি। ওদিকে দেখুন, হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোড়েল। ঘোড়েল মানে আরও বুদ্ধিমান, আরও প্যাঁচালো তার বুদ্ধি। তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে, কোনো রকম মিনারিকাই সেখানে তিনি রাখেননি। আসলে কুতুব মিনারের যে সৌন্দর্য, কুতুব মিনারের যে কলাকৌশল, তার সঙ্গে পাল্লা দিয়ে কেউই মিনার করে সফলতা পাবেন না জেনেই তার সঙ্গে পাল্লা দেওয়ার কোনো রকম প্রচেষ্টা কেউ করেননি। দিল্লি আগ্রার বহু দূরে, কুতুবের আওতার বাইরে, গুজরাটের রাজধানী আহমদাবাদে আমি অর্থাৎ প্রাবন্ধিক বা লেখক একটি মিনারিকা দেখেছি। এখানে আমি বলতে এখানে প্রাবন্ধিক বা লেখকের কথা বলা হয়েছে। তিনি বলছেন যে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই, এবং বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। যখন দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন কোনো একটা বেশি ভালো এবং কোনো একটা একটু কম ভালো, এই তুলনাটা চলে আসে। কিন্তু যখন দুটো আলাদা ধরনের স্বতন্ত্র স্থাপত্যের মধ্যে যখন তুলনা করা যায় না, তখন কাউকেই কারোর থেকে খাটো বা ছোট করে দেখা হয় না। আর ঠিক সে কারণেই বোধহয় কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠবে না বলে তাজমহলে যেমন মিনারিকা থাকলেও সেটাকে কুতুবের মতো করে সাজানো হয়নি। কুতুব বলতে এখানে কুতুব মিনার, বা এর আগেও আমরা দেখেছি আরও অনেক যে স্থাপত্য তৈরি করা হয়েছে, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে কোনো স্থাপত্যই কেউ তৈরি করার চেষ্টা করেনি। ঠিক তেমনই দিল্লির আগ্রা থেকে বহু দূরে গুজরাটের রাজধানী আহমেদাবাদ, যার বর্তমান নাম আমেদাবাদ, সেখানেও একটা মিনারিকা দেখেছিলেন প্রাবন্ধিক, কিন্তু কুতুবের সঙ্গে তার কোনো মিল ছিল না। বোধহয় কুতুবের সঙ্গে পেরে উঠবে না বলেই সেটাকে স্বতন্ত্রভাবে তৈরি করেছেন তিনি, আর সে কারণেই সেটা দেখতেও ভালোই লাগে। রাজা আহমেদের নাম অনুসারেই সেই স্থানের নাম হয়েছিল আহমদাবাদ। রাজা আহমেদের বেগম অর্থাৎ তার স্ত্রী রানী সিপ্রির মসজিদে, তার স্ত্রীর নাম সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূপর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। একটা খুব সুন্দর মিনারিকা তৈরি করেছেন রাজা আহমেদ। তিনি তার স্ত্রী সিপ্রির মসজিদে একটা মধুর দর্শন মানে সুন্দর দেখতে মিনারিকা তৈরি করেছেন, যেটা বিদেশ থেকে আসা বহু পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলতা মণিবন্ধে, বাহুলতা মানে তাদের হাতে পরা যে অলংকার, মণিবন্ধ অর্থাৎ কপালে যে টিকলি পরে, সেখানে যে বিচিত্র আকার, বিচিত্র দর্শন মানে বিভিন্ন রকমের দেখতে অসংখ্য বলয় কঙ্কন অর্থাৎ যেগুলো হাতে পরে বলয় কঙ্কন, এগুলো পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত। অর্থাৎ এই মিনারিকাতেও ঠিক তেমনই সৌন্দর্য যেন তার সমস্ত অঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। রাজেশ্বরী সিপ্রি অর্থাৎ আহমেদের স্ত্রী বা বেগম রাজেশ্বরী সিপ্রি যেন তারই অনুপম হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে। দেখো, গুজরাটের মেয়েরা যেমন বিভিন্ন ধরনের অলংকার তাদের কানে, নাকে, কপালে এবং হাতে পরে, ঠিক তেমনভাবেই যেন সাজানো হয়েছে এই সিপ্রির মসজিদকে। এটাকে তুলনা করার জন্য প্রাবন্ধিক বলেছেন রাজরাজেশ্বরী সিপ্রি যেন তার হাতে সেই সৌন্দর্যমণ্ডিত অলংকারগুলো পরে আকাশের দিকে হাত তুলেছেন ভুবনেশ্বর অর্থাৎ ঈশ্বর তার কপালে বা ললাটে তিলক পরিয়ে দেবেন বলে। অর্থাৎ সে যেন তার সুন্দর হাতের সেই গহনা পরা
অলংকার পরা সুন্দর হাতটাকেই যেন তুলে ধরেছেন, যেটা রানী সিপ্রির মসজিদের সৌন্দর্যের মধ্যে ফুটে উঠেছে। প্রাবন্ধিক বলছেন সেটা যেন রানী সিপ্রির হাত, তার গহনা পরা অলংকার পরা সুন্দর একটা হাত। এভাবেই আলোচ্য প্রবন্ধ বা গল্পাংশ আমরা বলতে পারি, বা লেখা আমরা বলতে পারি, বা গদ্যাংশ যেটা শেষ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচ্য লেখার মূল বিষয়বস্তু।